কাছে রিচ করতে পারবেন, পৌঁছাতে পারবেন। আজকে বাংলাদেশের পাঠ্যপুস্তক থেকে মেজর জিয়ার নাম মুছে ফেলা হয়েছে, মাওলানা ভাসানীর নাম মুছে ফেলা হয়েছে, সোহরাওয়ার্দীর নাম মুছে ফেলা হয়েছে। কারণ আওয়ামী লীগ জানে এই মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মেজর জিয়ার নাম পাঠ্যপুস্তকে থাকলে কোন এক মহামানব হয়তো ইতিহাস থেকে হারিয়ে যাবে। সেই ইতিহাস থেকে যাতে মহামানব হারিয়ে না যান, এই জন্য আমাদের মহান বীর যোদ্ধাদেরকে আজকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে। কিন্তু আমরা কি এটা ব্যাপকভাবে প্রচার করতে পারছি? আমাদের হাতে প্ল্যাটফর্ম নেই এমনই তো নয়, আমাদের হাতে অনেক প্ল্যাটফর্ম রয়েছে, অনেক মিডিয়া রয়েছে। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা ব্যাপকভাবে এই সঠিক ইতিহাসটি আগামীর প্রজন্মের কাছে পৌঁছাতে পারি। এই জন্য বিএনপির দায়িত্বশীল নেতৃবর্গ যারা রয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকে, আমাদের তরুণ প্রজন্মের মাথায় মগজে আমাদের এই সঠিক ইতিহাসটি ঢুকাতে হবে। আজকে আমাদের ছোট ছোট বাচ্চা যারা ক্লাস 1, 2, 3, 4 পড়ে, এদেরকে জিজ্ঞেস করবেন, অনেকেই চিনে না, কারণ পাঠ্যপুস্তক খুললেই ওই এক মহামানব ছাড়া অন্য কারো নাম নেই। তো এরা জানবে কেমনে মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক মহানায়ক কে ছিলেন, কার থেকে মানুষ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দীর্ঘ একটি 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিল, তারা জানবে কিভাবে? এই জানার দায়িত্বটা আমাদের নিতে হবে। আওয়ামী লীগ তাদের কাজ করবেই ভাই, আওয়ামী লীগে যাই বলি তারা সেটাই করবে। আমরা আমাদের কাজটি করে যেতে পারলে বন্ধুগণ, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এদেশের মানুষ আগামী প্রজন্ম সঠিক ইতিহাসটি জানতে পারবে। তো যাই হোক, আজকে শহীদ জিয়াকে নিয়ে কথা হচ্ছে, শহীদ জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার মতো হিম্মত সাহস আমার নেই। কারণ শহীদ জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন, উনার নামে আজ পর্যন্ত 1 টাকার দুর্নীতির কলঙ্কের ছাপ এই দেশ দিতে পারে নাই, এদেশের কোন সরকার দিতে পারে নাই, কোন ব্যক্তি দিতে পারে নাই। আপাতমস্তক একজন সৎ ডাইনামিক একজন লিডার ছিলেন। কোন সময় ক্ষমতার মোহ কিংবা ওই চাকচিক্য, পাওয়ার, অর্থবিত্ত এগুলোর মোহে তিনি ছিলেন না। দেশকে ভালোবেসেছেন, দেশপ্রেমের জায়গা থেকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন, বন্দুক ধরে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। কিন্তু দুঃখজনক এই ইতিহাসগুলো আগামীর প্রজন্ম ভুলে যাচ্ছে, হয়তো জানেই না। এই ইতিহাস জানার দায়িত্ব আমাদের, এই ইতিহাস আগামীর প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব আমাদের। আমি লেবার পার্টিকে ধন্যবাদ জানাই, লেবার পার্টি করতে পারে এরকম ব্যতিক্রমী শিরোনাম দিয়ে তারা আলোচনা সভার আয়োজন করেন, বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেন। এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। মাওলানা মতিন সাহেব, আমি চিন্তাম না নাকি পড়ি নাই কখনো ইতিহাস, এর আগের কয়েকটা প্রোগ্রামে এসে আমি জানছি যে উনি বিএনপির আগেই এই পার্টি প্রতিষ্ঠা করার লড়াই সংগ্রাম শুরু করেছিলেন। তো যাই হোক বন্ধুগণ, আরেকটি বিষয় বলে শেষ করবো। ইতিমধ্যেই আমরা একটি লড়াই শুরু করেছি, ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাবো। এটি নিয়ে আমরা সব জায়গায় বক্তব্য দিচ্ছি, সব জায়গায় কথা বলছি। এত অল্প সময় আজকে ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে, এটা আমরা নিজেরাও কল্পনা করি নাই। কেন জানেন? কারণ মানুষের ভিতরে ইন্ডিয়ার প্রতি যে বিদ্বেষ, ক্ষোভ, মোদির বিরুদ্ধে যে ক্ষোভ, এটা এমন ভাবে পুঞ্জীভূত হয়ে আছে, আপনি শুধু সামান্য একটা টোকা দেন, দেখবেন মানুষ দাউ দাউ করে জ্বলে উঠেছে। এর জন্য দায়ী কি? বিএনপি, জামাত ইসলাম? নো, এই জন্য দায়ী আওয়ামী লীগ এবং ভারত। কারণ এই ভারত বাংলাদেশে একটা দলকে নগ্নভাবে সমর্থন দিয়ে আজকে বাংলাদেশের 20 কোটি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা সবসময় বলে আওয়ামী লীগ যেখানে ইন্ডিয়া সেখানে, আওয়ামী লীগ আছে তো ইন্ডিয়া আছে। তো এরকম যদি নেচার হয় ভারতের, আপনারা বলেন দেশের জনগণ ভারতকে বন্ধু হিসেবে নেবে? আজকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে মনে ইন্ডিয়ার বিরুদ্ধে ঘৃণা, মোদির বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ, বিপদ, এটা তৈরি করেছে মোদি এবং তার দোসররা। আর এটাকে আমাদের আজকে প্রতিষ্ঠা করতে হবে। তাই প্রিয় বন্ধুগণ, আমাদের যে আন্দোলন, ইতিমধ্যে লেবার পার্টি, 12 দলীয় জোট, বিএনপি নেতৃবর্গ বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, এটাই এদেশের একমাত্র মুক্তির আন্দোলন। ভুলে যাবেন না, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে ভারত প্রবেশ করেছে। 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে বসবাস করে। ইতিমধ্যেই আমরা দেখেছি 527টি ভারতীয় পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। ইতিমধ্যে ওই 527টি পণ্য ইউরোপ, আমেরিকা ব্যান করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের এই অবৈধ দামি আওয়ামী সরকার নিষিদ্ধ তো করবেই না, বরঞ্চ এগুলো আরো ব্যাপকভাবে প্রচার করেছে কিভাবে বাংলাদেশের মানুষের ভিতরে ক্যান্সারের উপাদানটা ঢুকানো যায়। কারণ মানুষ মরলো না বাঁচলো, শেখ হাসিনার কোনো যায় আসে না বন্ধুগণ। শেখ হাসিনা জানে তার ক্ষমতার মূল শক্তি ইন্ডিয়া এবং মোদী। তাই বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা ভাবে না। এই জন্য আমি বিএনপি, জামাত সহ সব দলকে বলবো, আপনারা বড় দল, আপনারা সবগুলো দলকে নিয়ে ডাক দেন, এক মঞ্চে উঠেন। এটা করতেই হবে ভাই।
বিএনপি জামাতকে দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা দলকে এক মঞ্চে ওঠানোর জন্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রত্যেকটা দল যেদিন এক মঞ্চে উঠবে ইনশাআল্লাহ সেদিন থেকে হাসিনার পতন ঘন্টা বাজা শুরু হবে। হাসিনা চাই এই দলগুলো যাতে সেগ্রিগেটেড থাকে, আলাদা থাকে, এরা যাতে এক মঞ্চে উঠতে না পারে। কারণ শেখ হাসিনা ভালো করে জানে এরা এক মঞ্চে যেদিন উঠবে সেদিন আমার পিছনে আর চেয়ার থাকবে না। এই জন্যই শেখ হাসিনার প্ল্যান এদেরকে আলাদা আলাদা রাখা। হ্যাঁ, আমরা আন্দোলন করলাম, কি আন্দোলন? যুগপৎ আন্দোলন। এই যুগপৎ হবে না, আন্দোলন করতে হবে এক মঞ্চে উঠে। এরকম এক মঞ্চে থাকবে বিএনপি থাকবে, জামাত থাকবে, লেবার পার্টি থাকবে, অন্যান্য দল থাকবে, সব দল পাশাপাশি বসে হাত তুলে স্লোগান দিবে, ডাক দিবে শেখ হাসিনার পতন ঘন্টা আজকে থেকে শুরু। আমার বিশ্বাস ইনশাআল্লাহ সেদিন থেকে হাসিনার পতন ঘন্টা বাজা শুরু হবে। কিন্তু কোন এক অদৃশ্য শক্তি, বিএনপি জামাত যেহেতু বড় দল, তাদেরকে হয়তো বলে এটা করা যাবে না, সব দলকে নিয়ে এক মঞ্চে ওঠা যাবে না। তাই বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা যেহেতু আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সব দলকে এক মঞ্চে ওঠার জন্য যা যা প্রয়োজন তাই করেন। এটা করতেই হবে ভাই, এক মঞ্চে উঠাতেই হবে, এটাই আমাদের মুক্তির একমাত্র পথ। এই বলে শেষ করছি, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ফারুক হাসানকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, ভাইস চেয়ারম্যান বাংলাদেশ লেবার পার্টি। আজকে সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই আলোচনা সভার একটা বক্তব্য হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, শহীদ জিয়া এবং আজকের বাংলাদেশ। আজকের বাংলাদেশ কোথায় আছি আমরা? বাংলাদেশের জনগণ কোথায় আছে? স্বাধীনভাবে আছি না পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আছি? এটাই কি ছিল শহীদ জিয়ার স্বপ্ন? শহীদ জিয়ার স্বপ্ন আজ কোথায় আছে? আমরা কি ধরে রাখতে পেরেছি তার আদর্শকে? আমরা যদি একদম যদি খোলা মনে বলি তাহলে বলবো যে না, আমরা আসলে সেই আদর্শে নাই। আমাদের সেই আদর্শকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আরো বেশি সোচ্চার হতে হবে। স্বাধীনতা ক্ষমতাসীন মহল যখন বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, বাকশাল প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, গণতন্ত্রকে মাটি চাপা দিয়েছিলেন, দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছিলেন, দেশকে তলাহীন ঝুড়িতে পরিণত করেছিলেন এবং বহির্বিশ্বে তলাহীন ঝুড়ি হিসাবে খেতাব এনে দিয়েছিলেন, ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কলঙ্ককে মুছে দেওয়ার জন্য বাংলাদেশে একজন অগ্রপ্রতীক হিসেবে, অগ্রদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি হাল ধরেছিলেন এই বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য। তার দেশপ্রেম, সততা, কর্তব্যনিষ্ঠা এবং দূরদর্শিতার কারণে তিনি কিন্তু আজও এই দেশের মানুষের হৃদয়ে বসবাস করছেন। তার আদর্শকে এখনো সবাই সামনে দেখতে চায়। বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন, আমরা জানি যে তার মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা, তার মাধ্যমে কিন্তু একটা স্বাধীন দেশে গণতন্ত্রের চর্চা শুরু হয়েছিল। বহু দল, আজকে আমরা যারা এই যুগপৎ আন্দোলনে যারা ছোট ছোট দল, বড় দলগুলো একসাথে আন্দোলন করা, বিভিন্নভাবে হয়তো পার্সোনালি আন্দোলন করে আসছেন, কিন্তু এই যে একটা গণতান্ত্রিক চর্চা, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে এসেছে এবং তারও স্বপ্ন ছিল সব দল একসাথে রাজনীতি করে এই দেশকে গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠা করবে এবং গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক চর্চা করবে। কিন্তু আমরা আসলে কি করছি? আমরা বিভিন্ন দলগুলো কিন্তু সেই গণতন্ত্রের নামে ব্যক্তি চর্চাটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, যেটা আসলে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল।
আমরা সবাই জানি যে ঐক্যবদ্ধ একটা আন্দোলন, একটু আগে ফারুক ভাই বলেছেন যে আসলে ঐক্যবদ্ধ আন্দোলনের দরকার আছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার কারণটাই কিন্তু এটা, যে সবাই ঐক্যবদ্ধ থাকবে, সবার একটা স্বপ্ন থাকবে, সবার একটা আদর্শ থাকবে। সেটা কি? সেটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকারকে পতনের জন্য, স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়া। আমরা বিভিন্ন দল বিভিন্নভাবে আন্দোলন করছি, কিন্তু সফল হতে পারছি না। কারণ হচ্ছে আমরা গণতন্ত্র চর্চা করছি কিন্তু ঐক্যবদ্ধভাবে না। সেই গণতন্ত্র চর্চাটা যদি আমরা ঐক্যবদ্ধভাবে করতে পারি, তাহলে এই ফ্যাসিস্ট সরকার, এই বাকশালী সরকার কিন্তু আবার সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু আবার সেই বাকশাল প্রতিষ্ঠা করে আমাদের গণতন্ত্রের মানে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি তাদের আন্দোলনকে দমিয়ে রাখার জন্য কিন্তু আবার সেই বাকশাল প্রতিষ্ঠা করেছে। কেউ এখন মন খুলে কথা বলতে পারে না। মন খুলে কথা বললেই দেখা যায় তাকে অ্যারেস্ট করা হচ্ছে, বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। তাহলে সে কিন্তু সেই আবার বাকশাল প্রতিষ্ঠা করেছে। তাহলে এই বাকশালকে কি করতে হবে? ভাঙতে হবে। এই বাকশালকে ভাঙার জন্য, এই ফ্যাসিস্ট সরকারকে, এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করার জন্য আমাদেরকে আবার সেই শহীদ জিয়ার যে আদর্শ ছিল, মূল মন্ত্র ছিল, সেই মন্ত্রে ফিরে যেতে হবে। আমরা যদি সেই মন্ত্রে ফিরে যেতে না পারি, তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা যতই আন্দোলন করি না কেন, যতই আমরা মাঠে থাকি না কেন, ঐক্যবদ্ধভাবে যদি আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে না পারি, এই দেশে গণতন্ত্র কখনোই ফিরে আসবে না। তাই আমাদের বড় দল বিএনপি আছেন, জামাতে ইসলামী আছেন, আমরা যারা ছোট ছোট দল আছি, সবাই মিলে আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আবার সেই আদর্শে বলিয়ান হয়ে সদিচ্ছা নিয়ে আমরা সেই আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব। ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সদিচ্ছা। আমরা যদি মনে করি যে না আমার অনেক ক্ষমতা আছে, আমি অনেক বড় একটা দল, আমি একাই পারবো, আসলে সেটা সম্ভব না। তাই আপনারা যারা বড় দল আছেন, আমরা অনুরোধ করব শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না, সমষ্টিগতভাবে রাজনৈতিক আদর্শকে সামনে রেখে আমরা সবাই আন্দোলন করতে চাই। এই সরকারকে, ফ্যাসিস্ট সরকারকে, বহির্বিশ্ব থেকে যে আমাদেরকে চাপ দিচ্ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ প্রেসিডেন্টের যে আদর্শ ছিল সেইটাতে বলিয়ান হয়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, একতাবদ্ধ থাকব। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন এসএম ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ লেবার পার্টি কর্তৃক আয়োজিত মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীতে উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম,
মাওলানা আব্দুল হালিম। মঞ্চপুষ্ট আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, জনতার মেয়র বলে খ্যাত, তারুণ্যের অহংকার জনাব তাবিদ আউয়াল, যিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার। মঞ্চে আছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক জনাব কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান সহ জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ লেবার পার্টি পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের সামনে উপস্থিত হবেন আমরা আশা আছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাই। উনি পথে আছেন, অল্পক্ষণের মধ্যে ওনাকে আমরা আশা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে বক্তব্য শুনছেন। তারপরেও আমি আসলে শুনতে আসছি আজকে জাতীয় নেতৃবৃন্দের কাছ থেকে মূল্যবান বক্তব্য। তবে তারপরেও যেহেতু আমাকে কথা বলতে বলা হয়েছে, আমি দুটি কথাই বলবো। দেশ যে অবস্থায় আছে, দেশের যে অবস্থা, এটা আমার মতন একজন ক্ষুদ্র লোকের কাছ থেকে আপনারা শোনার চেয়ে আপনারা দেখছেন ভালো। আমি ৭৩ দেখেছি, ৭৪-এর দুর্ভিক্ষ দেখেছি, ৭৫-এর অবস্থা দেখেছি, ৭৬ দেখেছি, ৭৭ দেখেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই বহুদলীয় গণতন্ত্র উনি যখন এদেশে জনগণকে উপহার দিয়েছেন, সে অবস্থাকে দেখেছি। আমি যে ৭৩-এর কথা বলেছি, ৭৩-এর ভোট ডাকাতি ছিল, জিনিসটা বলা দরকার ছিল। কিন্তু বর্তমান যে অবস্থা, আমি সেই প্রেক্ষাপটে গণতন্ত্র নিয়ে একটা কথা বলছি। আমরা হেরে যাইনি, আমরা নিরাশ না। কারণ আমি একটা পয়েন্টে আপনাদেরকে বলি, ছোট ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার নির্বাচন, নিজের সেন্টারে পেয়েছেন ১৫১ ভোট। বড় ভাই ক্ষমতাসীন দল থেকে উপজেলা নির্বাচনে দাঁড়িয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ৬ মাসের ডিস্টেন্সে মূলত দেখতে পেলাম উনি ওই সেন্টারে যত ভোট কাস্ট হয়েছে সবগুলি ভোটই পেয়েছেন। তো আমি ওই সেন্টারে একজন লোকের সাথে আলাপ করলাম যে ভাই পেল ১৫১ ভোট, বড় ভাই পুরা কাস্ট ভোট পেল। কারণটা কি? ওই যতগুলি বুথ আছে ওই বুথগুলিতে একটা করে বই প্রথম দেওয়া হয়েছিল। লাইনে যে ২০-৩০ জন লোক দেখছেন, এটি দাঁড়ানো ছিল। ওই বইগুলি সিল শুধু মারা হয়েছে। তারপরে যদি কোনো বই আনতে দেওয়া হয়েছে, প্রতি বইয়ে ১ লাখ। তাই উনি যে কাস্ট ভোট হয়েছে এই ভোটগুলি পেয়েছেন, ওখানে কেউ ভোট দিতে হয় নাই। আমরা গিয়েছিলাম, আমরা ওনাকেই দেবো, ওনারই সেন্টার এটা, কিন্তু লাগবে না আপনাদের। এলো দেশের গণতন্ত্র। এটা বাংলাদেশের একটি জেলা সদরের উপজেলা নির্বাচন এর রেজাল্ট। উনি কাস্ট ভোটের 100% ভোট পেয়েছেন শিল মেরে, এবং ক্ষমতাসীন দল থেকে। সম্মানিত উপস্থিতি, কথাটুকু এই জন্য বললাম কারণ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতন একজন নেতার খুব জরুরি প্রয়োজন এই গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি যে কথাটুকু বলেছি এটা বাস্তবধর্মী কথা বাংলাদেশের। তো আমরা অপেক্ষায় আছি। যে কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই ক্রান্তির লগ্ন থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে জনগণ তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি। সকল দলকে ঐক্যবদ্ধ করে একই মঞ্চে তুলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সরকারের পিছনে কিছু নেই, ভিতরেও কিছু নেই, পুরা ফাঁকা। কারণ স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত জনগণ আর ভোট দিতে চায় না। যেটা গণমাধ্যমের উচিলায় আমরা দেখতে পাই, এটা সরকারেরই বানানো। এখানে কোন জনগণ ভোট দিতে চায় না। তা আমি মনে করি আজকে জাতীয় নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান, দেশের এই ক্লান্তি লগ্নে এই সরকারকে ক্ষমতা থেকে বের করার জন্য রাস্তা বের করেন, এবং যে রাস্তায় আপনারা আগাবেন আপনাদের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা মাঠে আছি, মাঠে থাকবো। এদেশের জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি কিছু
শিখবো, কিছু জানবো, কিছু বুঝবো, আসলে কিছু শুনতে আসছি। এবং আজকে যারা মঞ্চে উপস্থিত আছেন সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইউসুফ আলীকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া বশিরুজ্জামান। মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাইরা এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। 25শে মার্চ 1971 রাত্রে 12টার পরে কোনো একটা সময় যখন এক নেতা সুটকেস গোছাচ্ছেন পাকিস্তানে যাওয়ার জন্য, তিনি নাকি 7ই মার্চ রেসকোর্সের ময়দানে, তৎকালীন রেসকোর্সের ময়দানে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তাহলে 7ই মার্চ কেন বাংলাদেশের স্বাধীনতা দিবস নয়? কেন 26শে মার্চ স্বাধীনতা দিবস? কারণ স্বাধীনতা দিবস 26শে মার্চ এই জন্য যে 25শে মার্চ দিবাগত রাত্রে 12টার পরে চট্টগ্রাম সেনানিবাসে মেজর জিয়াউর রহমানের নামে এক ব্যক্তি একটি তেলের ড্রামের উপরে দাঁড়িয়ে বলেছিলেন উই রিভোল্ট। এই উই রিভোল্ট শব্দটাই বা ফ্রেজটাই যুদ্ধ শুরু করেছিল। 7ই মার্চের বক্তব্য যুদ্ধ শুরু করেনি। আমরা একটা যুদ্ধের মাধ্যমে 30 লাখ শহীদের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি এবং সেই স্বাধীনতা শুরু হয়েছিল উই রিভোল্ট শব্দের মাধ্যমে। একটা পাকিস্তানি সেনানিবাসে পাকিস্তানি দ্বারা চারিদিকে পরিবেষ্টিত অবস্থায় একজন বাঙালি মেজরের পক্ষে আর কিছু বাঙালি সৈনিক সাথে নিয়ে উই রিভোল্ট বলা কতটা ঝুঁকিপূর্ণ এটা ধানমন্ডির 32 নম্বরে সুটকেস যিনি গোছাচ্ছিলেন তিনি বুঝবেন না বা তার দলও বুঝবে না। এটা বুঝতে হলে আপনাকে একটা পাকিস্তানি সেনাবাহিনীর মতো নৃশংস সেনাবাহিনীর পেটের ভিতরে সেনানিবাসের ভিতরে থেকে উই রিভোল্ট বলে একবার দেখতে হবে কি হয় তারপরে। যুদ্ধ এত সহজ জিনিস না, শুধু বক্তৃতার মাধ্যমে যুদ্ধ হয় না এবং যুদ্ধ জেতাও যায় না। আমি অনেক সময় এটা নিয়ে চিন্তা করেছি যে 7ই মার্চ কেন আমাদের স্বাধীনতা দিবস নয়। অনেক দেরিতে হলেও আমি উত্তর পেয়েছি যে 7ই মার্চে কেউ উই রিভোল্ট বলার সাহস দেখায়নি, কারণ তাহলে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হবে, এটাই ছিল তাদের ভয়। এবং জনাব তাজউদ্দিনকে তিনি ওটা বলেছিলেন যে আমাকে তোমরা দেশদ্রোহী বানাতে চাচ্ছ। দেশদ্রোহিতার ভয় যায় আছে, সে কখনো উই রিভোল্ট বলতে পারে না। আমি অবাক হই, হয়তো আমার বিএনপি সহকর্মীরা যারা এখানে আছেন, বন্ধুরা আছেন, তারা আমার কথায় একটু আহত হবেন। এই আওয়ামী লীগ সরকার এবার এসে এখানে নানা রকম রটনা করেছে জিয়াউর রহমানের নামে। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলেছে উনি কোনো যুদ্ধ করেননি, তারা ওনাকে আইএসআই এজেন্ট বলেছে এবং আরো অনেক কথা বলেছে। সংঘবদ্ধভাবে বিএনপি দলের কাছ থেকে এটার প্রতিবাদ আশা করেছিলাম, কিন্তু সেরকম দেখিনি। জিয়াউর রহমানের মতো একজন ব্যক্তিত্বকে যারা অবমাননা করে তাদেরকে প্রতিবাদ করার জন্য বিএনপির মিডিয়া সেল থেকে আরো ভালো একটা উত্তর আমরা আশা করেছিলাম।
যারা আমরা জিয়া রহমানকে ভালোবাসি, আমরা দেখেছি তাকে। ছোট দুই একটা গল্প বলবো। আমি খুবই জুনিয়র অফিসার ছিলাম 75 সালের ডিসেম্বর মাসে, যখন সেনাবাহিনীতে আমি জয়েন করি। কিন্তু আমার ব্যাটালিয়ন ঢাকায় ছিল, শেরেবাংলা অ্যাসেম্বলি হলে বর্তমান যে সাউথ প্লাজা আছে, চন্দ্রিমা উদ্যানের পাশেই, ওখানে আমরা ছিলাম। ওখানে প্রায় উনি বিকালবেলায় একটা গাড়িতে করে, কালো গাড়িতে করে আসতেন এবং কিছু না বলেই আমাদের সাথে ওখানে ফুটবল খেলায় নেমেছেন। তখন যে মেসে উনি কুমিল্লায় গেলে সাধারণত থাকতেন সেনানিবাসে, সেই মেসের খাবারের দায়িত্ব আমি ছিলাম। ওনার খাবারটাও আমাকেই দেখতে হতো এবং আমার রুম পর্যন্ত খাবার সার্ভ করতে হতো, খুব কাছের থেকে দেখেছি। ওনার মধ্যে ছিল প্রচন্ড রকম দৃঢ়তা, খুব সাহসী লোক ছিল এবং জনতার সাথে বা সৈনিকদের সাথে অকাতরে মিশে যেত। ওনার বিরাট এসএসএফ বা পিজিআর এর বহর ছিল না। ওনার সাথে মাত্র 2 জন অফিসার 2টা পিস্তল নিয়ে ওনাকে পাহারা দিত। আমার নিজের এরকম একটা ঘটনা আছে, কুমিল্লার দাউদকান্দি এলাকায় এখন একটা শীতকালীন প্রশিক্ষণের সময় রাত্রে 1টার সময় আমি সৈনিকদের বেতন দিয়ে বেড়াচ্ছিলাম ঘুরে ঘুরে। আমি একটা রাত্রে 1টার দিকে একটা টেন্টের মধ্যে ঢুকে যাই, একটা তাঁবুর মধ্যে, যেখানে টিম করে একটা হ্যারিকেন জ্বলছিল। আমার সৈনিক ওখানে কেউ একজন আছে যার বেতনটা এখনো দেওয়া হয়নি, তাকে খুঁজতে খুঁজতে আমি ওখানে ঢুকে গেছি। কেউ আমাকে বাধা দেয়নি, কেউ আমাকে নিষেধ। আমি ঢুকে দেখলাম আধো অন্ধকারে এক ব্যক্তি বুকে 2 হাত বেঁধে এভাবে শুয়ে আছে। আরেকটু কাছে গিয়ে দেখলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘুমন্ত। এটাই ছিল ওনার নিরাপত্তা ব্যবস্থা। উনি জনগণের সাথে এরকম অকাতরেই মিশতেন। আপনারা নিশ্চয়ই অনেকে তার ছবি দেখেছেন। উনি খাল কাটছেন, উনি জনগণের মাঝে যাচ্ছেন, অনেক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতে উনি পছন্দ করতেন না। উনি সাহসী ছিলেন এবং সম্পর্ক একটা ন্যায্যতার ভিত্তিতে গড়তে চেষ্টা করতেন অন্যান্য রাষ্ট্রের সাথে। নত জানু সম্পর্ক কারোর সাথে উনি পছন্দ করতেন না। এই অবস্থায় ওনার ব্যাপারে একটু বলেই আমি এখন বর্তমানে আসতে চাই। ওনার হাতে কিভাবে বাকশালী ব্যবস্থা থেকে গণতন্ত্র ফিরে এসেছে আপনারা বারে বারে শুনেছেন, সেটার মধ্যে আর যাচ্ছি না। মানে এক কথায় যদি বলি, শেখ হাসিনা এবং আওয়ামী সরকার যতদিন আছে, আমি সবসময় বিবেচনা করি এটা বাংলাদেশি কোন সরকার নয়। কারণ বাংলাদেশি কোন জনগণ এই সরকারে ভোট দিয়ে নির্বাচিত করেন। এটা ভারতীয় একটা কেন্দ্রীয় সরকারের একটা অংশ, যারা ভারতের কেন্দ্রীয় সরকারের হয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ভারতীয় যে সমস্ত 527টি পণ্য আছে, তার মধ্যে ক্যান্সারের জীবাণু ছড়ানো হয়েছে। বাংলাদেশের জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ হল 528 নম্বর আইটেম। এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্যান্সার থেকে বাংলাদেশ যতক্ষণ মুক্ত না হবে, ততদিন আমি মনে করি আপাতত বাংলাদেশ স্বাধীন নয়। এটা ভারত নিয়ন্ত্রিত, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ক্যান্সার দ্বারা সম্পূর্ণ আচ্ছাদিত একটা দেশ। আমাদেরকে এই ক্যান্সার থেকে মুক্ত হতে হবে এবং সেজন্য একসাথে হবে। বিএনপি বাংলাদেশের একটা বড় দল, এই জন্য আপনাদের কাছে আমাদের আশা অনেক বেশি। আমাকে একটু সংক্ষিপ্ত করতে বলা হচ্ছে, আমি এখন শেষ করে দিচ্ছি। আমাদের আশাটা বেশি এবং সেটা খুব ন্যায্য একটা আশা। বিএনপি নিজেই বিবেচনা করুন, গত 17 বছরে আপনাদের নিবেদিত প্রাণ যত কর্মী জেল খেটেছেন এবং প্রাণ দিয়েছেন, তাদের অর্ধেক লোক যারা প্রাণ দিয়েছেন, তাদের অর্ধেক লোক যদি ঢাকা শহরে একদিনে প্রাণ দিতে রাজি হয়, যে আজকে আমরা 100 লোক ঢাকা শহরে মারা যাব, বিএনপিও যাবে, আমাদেরও ছোটখাটো দলের 2-4 জন করে যাবে, তাহলে দেশ সেদিন মুক্ত হওয়ার সম্ভাবনা কতটুকু দেখা দিবে সেটা একটু বিবেচনা।
একটা কথা আছে যুদ্ধে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ এফার্ট, মানে আপনার সক্ষমতাটা এক জায়গায় ব্যবহার করা, তাহলে আপনি ভালো ফল পাবেন। চুয়াডাঙ্গায় একজন, চৌগাছায় একজন, টেকনাফে একজন, চিটাগাংয়ে 5 জন, এইভাবে মরে লাভ নেই। আসুন আমরা সবাই মিলে একসাথে হই, সবাই মিলে মরতে হলে রাজধানীতে মরি, কিন্তু দেশ স্বাধীন করে দিই এই আওয়ামী ক্যান্সারের হাত থেকে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কর্মের অবসরপ্রাপ্ত মিয়া বশিরুজ্জামানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তারুণ্যের অহংকার, তরুণদের আইডল, আজকের প্রধান আলোচক জনতার মেয়র জনাব তাবিদ আওয়াল, নির্বাহী কমিটির সদস্য বিএনপি। বিসমিল্লাহির রহিম। উপস্থিত সকল অতিথি, বিশেষ করে মঞ্চে যে আছেন আমাদের ডক্টর ইরান সাহেব, অ্যাডভোকেট সাইদ মোয়াজ্জেম হোসেন আলাল, মৌলানা আব্দুল হালিম, মিয়া বশিরুজ্জামান অবসরপ্রাপ্ত কর্নেল, এবং আপনারা যারা সামনে বসে আছেন সকলকে আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও গুরুত্বপূর্ণ বিষয়তে সব একসাথে হয়েছি এবং একটা আলোচনা সভা তৈরি করার জন্য এবং আমাদেরকে বক্তব্য দেওয়ার একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ লেবার পার্টি। আসলে আমাদের আজকে আলোচনা সভা যে মেইন যে উদ্দেশ্য বা যে টাইটেল, এটা কিন্তু আজকের জন্য সীমিত নয়। প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডে আমাদের দেশে গণতন্ত্র রক্ষার আমাদের দায়িত্ব রয়েছে এবং গণতান্ত্রিক ভাবে জীবিত থাকারও অধিকার আমাদের রয়েছে। কিন্তু সেই লড়াই আমরা লড়ছি, আমরা বুঝতেছি যে আমরা আমাদের ভিক্টরি, আমাদের স্বাধীনতা বা আমাদের বিজয়ের কাছাকাছি আমরা চলে আসছি। আরেকটু কিছুদিন কষ্ট করতে হবে, আরেকটু কিছু শক্তি আমাদের খরচ করতে হবে। কথা বলি আসছে যে বহুদলীয় গণতন্ত্র, শহীদ জিয়া এবং আজকের বাংলাদেশ। আজকের বাংলাদেশ তো হতোই না যদি এককালে মেজর জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা না করে। তা আজকে আমরা কিন্তু ওনার প্রতি অবদান, কৃতজ্ঞতা রেখেছি এবং ওনাকে স্মরণ। আর আজকের বাংলাদেশের যেই সবচেয়ে বড় যেই সমস্যা আমরা সবাই ফেস করতেছি, বড় পলিটিক্যাল রাজনৈতিক সমস্যা আমরা জানি। নাগরিক হিসাবে আমরা বাজারে যাই, আমাদের যে আয়, সীমিত আয়ের ভিতরে আমরা কিছু কেনাকাটা করতে পারছি না, কারণ আরেকজন অন্য কোনো মহলে বসে চুরি করে আমাদের পকেট টাকা নিয়ে চলে গেছে। আজকে আমরা ভোট দিতে পারছি না, কারণ আরেকজন আমাদের ভোট আগে চুরি করেছে, এখন ভোটের পুরো ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তো বহুদলীয় গণতন্ত্র মানে কি? বহুদলীয় গণতন্ত্র মানে শুধু এটাই নয় যে অনেকগুলি রাজনৈতিক দল একসাথে হয়ে একটা নির্বাচনে যোগদান দেবে। গণতন্ত্র মানে রাজনৈতিক দল কাকে কে চুজ করবে, কাকে কে ভোট দিবে, সেই ভোট দেওয়ার স্বাধীনতা, অধিকার একটা সাধারণ জনগণের আছে। ভোট না দেওয়ারও অধিকার আছে। কোন ব্যক্তি যদি দল ছাড়া স্বতন্ত্র হিসাবে দাঁড়াতে চায়, তারাও একটা রাজনীতি অঙ্গনের পক্ষে যোগদান করতে পারবে। এন্ড ভোটার যদি চায় তাদেরকে ভোট দিতে পারবে। এন্ড ভোটার যাকে ভোট দিবে সেই গণনায় কিন্তু আলটিমেটলি মিডিয়ার মাধ্যমে এবং দেশে প্রকাশ করা হবে। সেই দিনগুলি আমরা বর্তমানে আমরা কিন্তু দেখছি না, আমরা পাচ্ছি না। আমরা মনে রাখতে হবে যে বহুদলীয় গণতন্ত্র মানে খালি একটা ইলেকশনের দিন না, এটা মানে ব্যাপক আকারে একটা দেশ কি সুশাসনের মাধ্যমে দিয়ে চলবে, একটা দেশ কি গণতান্ত্রিক কায়দায় চলবে, আর একটা দেশের প্রতি মুহূর্তে জনগণের কথা, জনগণের আকাঙ্ক্ষা এবং জনগণের বিরোধিতা যদি থাকে সেটাও তুলে ধরতে হবে। সেটাকে বলে গণতন্ত্র। সেটাই হলো যেটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করে দিয়েছিল। প্রথমে উনি যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করে আমাদের গণতন্ত্র দেওয়ার জন্য, তারপর আবার উনি কিন্তু মোটামুটি রাজনৈতিক যুদ্ধ করেছিল আমাদের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য।
গণতন্ত্রবিহীন একটা রাষ্ট্রতে কি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। দুর্নীতি সীমাহীন, গুম সীমাহীন, মূল্যস্ফীতি সীমাহীন। আবার আমরা যারা যুবক, আজকে শিক্ষার মান এত কমে গিয়েছে যে যারা শিক্ষা পাচ্ছি কিছুটা, তারা বাজারে যে চাহিদার সাথে আমরা নিজেদেরকে কুল মেলায় পাচ্ছি না। আর যারা কোন রকম একটা ডিগ্রি পাস করছি, আমরা বেকারত্বের উঠতেছি। তো তার এই হলো গণতন্ত্র না থাকা ডাইরেক্ট একটা রেজাল্ট। কোনো জবাবদিহিতা নাই, চোর দেখে নিয়ন্ত্রণ করার কোনো জায়গা নাই, জনগণ কি চাচ্ছে সেটা কথা বলার কোনো স্কোপ খুঁজে পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আবারও বলছি, আজকের বাংলাদেশ এখনো অপেক্ষায় আছে যে যেই উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করা হয়েছিল, যে রূপরেখা দিয়ে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল, সেই দুটো লক্ষ্য আমাদেরকে আবার অর্জন করতে হবে। আমাদের লড়াই শিক্ষা এবং মেধা। আর যখন একটা দেশে গণতন্ত্র থাকে না, যখন একটা দেশে গণতান্ত্রিক কায়দায় একটা ফ্যাসিবাদ রেজিম ক্ষমতা দখল করে নিতে থাকে, তখন হয় কি, তখন তারা বিদেশি প্রভুর উপরে নির্ভরশীল হয়ে যায়। কারো না কারো থেকে তো ক্ষমতা আসতে হবে। জনগণ থেকে যদি না পান, তাহলে বাইরের কোন রাষ্ট্র থেকে পেতে হবে। তখন বাইরের কোন রাষ্ট্র যখন আমার নাগরিককে, আমার ভাইকে, আমার বোনদেরকে সীমান্ততে হত্যা করে, সীমান্ততে হত্যা করার পরে বিচারও পাওয়া যায় না, তখন এই বর্তমান ফ্যাসিস্ট রেজিম সেই প্রতিবাদ করার ভাষাও তারা খুঁজে পায় না। কারণ নিজেরাই তো অন্য গণতন্ত্র, তো ওরা আরেকজনকে কি বলবে বা কি শিক্ষা দীক্ষা দিবে বা কি আয়োজন করবে। এইসব কথাগুলি আমাদের মনে রাখতে হবে, আমাদের বারে বারে প্রচার করতে হবে, আমাদের রাজনৈতিক মহলে এগিয়ে যেতে হবে, সামাজিক মহলে এগিয়ে যেতে হবে। কারণ দেশ দিনের শেষে আমার, জীবনটা আমার, তাই লড়াইটা এখন আমার, এটাই সবাইকে চিন্তা রাখতে হবে। আর অবশ্যই বলতে চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা সবাই জানি ওনার ডাকে তখনকার সময় 10 কোটি মানুষ রিভল্ট করেছিল নিজের দেশকে স্বাধীন করার জন্য। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু খালি একটা দলের নেতা নয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালি একটা জনগোষ্ঠীর নেতা নয়, উনি পুরা বাংলাদেশের নেতা, সকল দলদের উনি নেতা, সকল সামাজিক অ্যাসোসিয়েশনের উনি নেতা, এবং বিশেষ করে উনি আন্তর্জাতিক মহলেও নেতা। কারণ মিডল ইস্টে উনি যুদ্ধ বন্ধ করার জন্য ডাইরেক্ট এককালে যায় ভূমিকা রেখেছিল। তো এই দেশ এবং বিদেশ সবাই শহীদ জিয়াউর রহমানকে আমরা এখনো স্মরণ করি। শহীদ জিয়াউর রহমান অবদানের জন্য আমরা এখনো টিকিয়ে আছি। উনি যে ত্যাগ স্বীকার করেছিল, সেই ত্যাগ এখন আমাদেরকে স্বীকার করতে হবে। এই কথা রেখে আমার বক্তব্য আমি শেষ করতেছি। আবারও বাংলাদেশ লেবার পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদেরকেও শুভ দিন দিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য এখানে এখানে মাইক্রোফোন করতে ঠিক আছে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সাহেব। আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রধান অতিথির শারীরিক অসুস্থতার কারণে তিনি আসবেন না। আপনারা যতটুকু কাভারেজের আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সহযোগিতা আপনারা আমাদের কার জন্য আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আলাল ভাই আছেন, আমাদের জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আছেন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত বাংলাদেশ
আয়োজিত বহুদিনের গণতন্ত্র শহীদ জিয়া এবং আজকের বাংলাদেশ শীর্ষক আজকে এই আলোচনা সভার জনাব সভাপতি বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার সাবিত রহমান ইরাজ, আজকের সভার সম্মানিত ব্যক্তি বাংলাদেশ জাতীয় দল যুগ্ম মহাসচিব, রাজপথের জননেতা সাবেক এমপি জনাব মজদুম হোসেন আলাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনগণের নেতা জনাব নাবিল আওয়াল, গণ অধিকার পরিষদের সভাপতি কর্নেল আফসাদুর মিয়া মুশিউজ্জামান, সদস্য সচিব জনাব ফারুক হাসান সহ নেতৃবৃন্দ, লেবার পার্টির সর্বপর্যায়ের নেতৃবৃন্দ এবং সামাজিক বন্ধুগণ, ভাই বোনেরা, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা মিলিত হয়েছে। থিমটা খুব সুন্দর, শহীদ জিয়া, বহুদলীয় গণতন্ত্র, শহীদ জিয়া বা আজকের বাংলাদেশ। আজকে বাংলাদেশের এই নতুন বাংলাদেশের জন্য আরেকজন শহীদ জিয়া দরকার, কিন্তু তিনি আর আসবেন না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একটি দলের চেয়ারম্যান ছিলেন, কিন্তু তিনি কোন দলের নন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির মূল বৈশিষ্ট্য দুইটা, একটা হচ্ছে গণতন্ত্র। এই গণতান্ত্রিক যে মূল্যবোধ তিনি প্রতিষ্ঠা করেছেন, সেখানে বিভেদ রাজনীতি নয়, হিংসা রাজনীতি নয়। আওয়ামী লীগের হিংসাত্মক রাজনীতির বিপরীতে দেশ জাতিকে, সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য গণতন্ত্রের মূল্যবোধ সমুন্নত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য হচ্ছে যত বিভেদ তৈরি করা যায়, একটা দলের মধ্যে দ্বন্দ্ব, আরেকটা হচ্ছে এক দল আরেক দলের বিরুদ্ধে যত বেশি বলা যায়। হ্যাঁ, গণতন্ত্রের রাজনীতিতে সমালোচনা আছে, তাই দলকে দমন করবে, উৎখাত নির্মূলের রাজনীতি করবে। 80-র দশকে উৎখাত করে নির্মূল করা, একটা দুটা অমক ধরো, সকালে রেখে নাস্তা করে, এই স্লোগান ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি ছিল ঐক্যের রাজনীতি, বিভেদ নয়, হিংসা নয়, সবাই মিলে দেশ গড়ব। দ্বিতীয় যে বিষয়টা বলতেছিলাম, ইসলামী মূল্যবোধ। তিনি বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আস্থা সংযোজন করেছিলেন এবং বাংলাদেশের মানুষের আস্থার প্রতীকে তিনি যে কারণে পরিণত হয়েছিলেন, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে তো আমাদের সকল কাজের মূল বিসমিল্লাহ। আজকে এই বিসমিল্লাহ সকলকে বলতে হয়। জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ সংযোজন করেছেন। 96 সালে এসে আল্লাহ সর্বশক্তিমান এটা লিখতে হয়েছে। 96 সালের আগে আওয়ামী লীগ কোনো পোস্টারে কোনো জায়গায় আল্লাহ সর্বশক্তিমান এটা পাবেন না। আল্লাহ সর্বশক্তি, সেজন্য
দেশ জাতি আমাদের জন্য প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক কিছু শিক্ষা উপস্থাপন করেছে। আমরা তখন নবম শ্রেণীর ছাত্র, খাল কাটতে গিয়েছিলেন উনি এক জায়গায়, আমরা প্রতিষ্ঠান দিয়ে গিয়েছিলাম, ওই কারণে দেখা জিয়াউর রহমান সাহেব। আজকের এই আলোচনা সভার মূল কথাটা হচ্ছে যে রাজনীতি হবে দেশের জন্য, মানুষের জন্য। হ্যাঁ, একটি দল ক্ষমতা যাবে, দল ক্ষমতা যাওয়ার পর দলের যিনি প্রধান, তিনি যখন প্রধানমন্ত্রী হন, তিনি দেশের প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট যখন হন, তিনি দেশের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালের যে সংসদ বিএনপি ক্ষমতা আসে, সে সংসদে সকল দলের প্রতিনিধিত্ব ছিল। যে দলকে তিনি পছন্দ করতেন সে দলের প্রতিনিধি ছিল, যে দলকে ওনার প্রতিপক্ষ ছিল তাদেরও প্রতিনিধি ছিল। এটাই বহুদলীয় গণতন্ত্র। সকল দল, দেশ পরিচালনার সকল দলের অংশগ্রহণ। ভিন্নমত থাকবে, কিন্তু সংসদের সবাই সবার মত প্রকাশ করবে। এ রাজনীতির স্রোতধারা তৈরি করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি তৎকালীন নেফের প্রধান মশিউর রহমান জাদু, আমাদের দেশের জাতীয় নেতা, বরেণ্য নেতা, তিনি যেমন ন্যাপ থেকে এসে বিএনপিতে যোগ দিলেন। তৎকালীন মুসলিম লীগ নেতা শাহ আজিজুর রহমান বিএনপিতে যোগ দিলেন। বিএনপি নাম হওয়ার আগে জাতীয়তাবাদী ফ্রন্ট ছিল, এর আগে জাগদল ছিল, বিভিন্ন ছিল, সেগুলি আমি বলতে চাই না। আমাদের আলাল ভাই আরো বলবেন, এই জন্য বলছি আলাল ভাই আপনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম উচ্চারণ করবেন, করব, কিন্তু তার আদর্শের বিচ্ছেদের কারণে আমরা বিজয় অর্জন করতে পারব না। এটা কিভাবে হয়? বক্তারা বলেছেন তার সততা। এখনো কেউ তার সততার বিপরীতে কোন একটা পয়েন্ট দিতে পারে না। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, জাতীয় ফোর্সের প্রধান ছিলেন, যা আওয়ামী লীগ বলে এগুলি সবাই বিশ্বাস করে যে তিনি আইএস এর অনুক ছিলেন। আমি একটা ছবি দেখেছি এক জায়গায়, যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী বসে আছেন সামনে, এনে জেনারেল শফিউল্লাহ, এজিল মেজর জিয়া। কোথায় ছবিটা দেখলাম এটা বলবো না, খুবই গুরুত্বপূর্ণ এক জায়গায় দেখেছি, এবং এটা একটা রেকর্ড থাকবে ইনশাল্লাহ, কোনো এক সময় প্রকাশ করে বলা হলো ওই জায়গার কথা। তাহলে আওয়ামী লীগ লোকেরা যেটা বলে, তাদের নিজেদের যারা স্বীকার করে নিয়েছে জিয়াউর রহমানকে, তার বিরুদ্ধে কথা বলে। মুক্তিযুদ্ধে এবং এ দেশের স্বাধীনতা আন্দোলনে যার যতটুকু অবদান, আমরা সবকিছুকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন, এটাকে অস্বীকার করে আপনার দেশ ঐক্যবদ্ধ করবেন কিভাবে? সেই জন্য আজকে দেশের যে সমস্যা, দেশের ভোটাধিকার নাই, এই ভোটাধিকারের জন্য কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠায় জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামাত মিলে আন্দোলন করেছি। তখন আমাদের উপরে কিছু নাকড় ছিল, আমাদের হচ্ছে আন্দোলন করেছি, তখন
কি জন্য? কেয়ারটেকার সরকারের জন্য। এই কথাটা কিন্তু আওয়ামী লীগ ভুলে যায়। ওদিন ওবায়দুল কাদের সাহেব বক্তব্য দিয়েছেন, সব দিনগুলো তোর সাফায়। জামাত যে আওয়ামী লীগ সহ আন্দোলন করলো, এটা বলতে লজ্জা লাগে কেন আপনার? সে আন্দোলনে তো কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত হল। এই জন্য আজকে ঐক্যবদ্ধের কথা বলা হয়েছে। আর ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই, তবে মন বড় করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যবদ্ধ করেছিলেন সবাইকে, যে আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য এবং সকলে কথা বলার সুযোগ সৃষ্টি করার জন্য আমরা এক দাবিতে আসব। এরশাদের বিরুদ্ধে 7 দল 8 দল 15 দল 15 দল পরে 8 দল হয়েছে। 7 দল 8 দল 5 দল জামাত আন্দোলনের কর্মসূচি পালন করেছে। 90-এর গণঅভ্যুত্থান হয়েছে। এরপরে কেয়ারটেকার সরকারের আন্দোলনে জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ আন্দোলন করেছে। বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনকে বিজয়ের চূড়ান্ত সোপানে পৌঁছানোর জন্য যে ভূমিকা পালন করা দরকার, নেতৃত্বের প্রয়োজন, সেটা পালন করা। 28 অক্টোবর 2023 সারা দেশের 2023 আমাদেরকে অনেকে বলেছিল যে আপনারা কি আরেকটা 28 অক্টোবর 2006 করবেন? কেন? কারণ 2006 সালে 28 অক্টোবর বেগম জিয়ার নেতৃত্বে 5 বছরের সরকার সেদিন প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে কেয়ারটেকার সরকার গঠন করার দিন। সেদিন কর্মসূচি দিয়েছিল বিএনপি, জামাত। সেদিন 14 জন লোক হত্যাকাণ্ডের শিকার হয়। সারা দেশের আগের দিন থেকে 61 জন লোক মারা যায়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 27 তারিখ সন্ধ্যায় ভাষণ দিয়েছিলেন। এই ভাষণের পর থেকে ভাঙচুর শুরু হলো আওয়ামী লীগের সারা দেশে। এই গণতন্ত্রের উপরে যে আঘাত আসলো, এখন আমরা এটাকে সামলাতে পারছি? সে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী শক্তি বিএনপি, জামাত বা এই শক্তিটাকে নিচ্ছিন্ন করার জন্য যে অপকৌশল নিয়ে নেমেছিল, সেটা থেকে এখন আমরা বের হতে পারি। এই জন্য আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা রাজনীতিতে ভিন্ন মতের থাকব, কিন্তু কোন দল কোন দলের আদর্শিক শত্রু হব, আদর্শিক প্রতিদ্বন্দ্বী হব, কিন্তু শত্রু হব না। তাহলে আধিপত্যবাদী শক্তি সুযোগ পেয়ে যাবে। রাজনৈতিক দল যদি এক দল আরেক দলের শত্রু হয়, তাহলে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদী শক্তি এসে আপনাকে গ্রাস করবে। আর রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়, প্রতিযোগিতার মাধ্যমে ক্ষমতার পালাবদলের সুযোগ নেয়, তাহলে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে জনগণের উপরে। রাষ্ট্রের সবকিছু জনগণ নিয়ন্ত্রণ করবে। আমাদের আজকে আধিপত্যবাদী শক্তিরা আমাদের নির্বাচনের সব হিসাব নিকাশ করে এবং 2024 সালের 7ই জানুয়ারি যে দামি নির্বাচন, এগুলো অনেক সুন্দর ভাষা দিয়ে আমাদের আলাদা বলতে পারেন, আমরা শুনি। সে নির্বাচন জনগণ তো মনে করেছে যে আওয়ামী লীগ এই নির্বাচন করতে পারবে না, জনগণও ভোট দিতে চায়নি। বিএনপি, জামাত সহ বিরোধী দল, কোন কোন নোটে 63 দল, ছোট হোক বড় হোক, আন্দোলন সংগ্রাম করেছে, জনগণ সাড়া দিয়েছে, ভোট কেন্দ্রে যায়নি, কুকুর পাহারা দিয়েছে। তাহলে আমরা চূড়ান্ত লক্ষ্য বুঝতে পারিনি। আমি আজকে অনুরোধ করব, বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবক্তা ছিলেন, তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন,
লেবার পার্টি করেছে, ধন্যবাদ আমরা জানাই। আসুন ঐক্যবদ্ধ হোক। কিছু সীমিত চিন্তা বাদ দিতে হবে। এক দল আসলে আরেক দল খুশি হবে, অখুশি হবে, এক দল খুশি হবে, আরেক দল অখুশি হবে। এই চিন্তা যারা প্রধান শক্তির নেতৃত্ব দিবেন তাদেরকে এটা বিবেচনা নিতে হবে। সকলকে মিলে এই জগদ্দল পাথর যারা আমাদের ভোটাধিকার নিয়ে গিয়েছে, অনেকে বলছে আজকে আস্তে আস্তে দেখে আমরা দেখলাম যে বিএনপির সিনিয়র নেতাদের অনেকে এখন নাই, অনেকে দুনিয়া থেকে চলে গিয়েছেন, অনেকে আছেন অসুস্থ, অনেকে অত্যাচারে জর্জরিত, ৮০ বছর বয়সে করতে পারবো না। আপনারা জানেন বিএনপির অনেক নেতৃবৃন্দ জীবন দিয়েছেন, রাজপথে অনেকে গুম খুনের শিকার হয়েছে। এটা হাজার লক্ষ, জামাতেরও হাজার হাজার। এই যে জিনেদার একটি ঘটনা আলোচিত, জিনেদাতে জামাত ইসলামী ৩০ জন ক্রস ফায়ারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। বেশি বলবো না, একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যিনি মারা গেছে তার ব্যাপারে কথা বলা আমরা বলতে চাই না। ৩০ জন একটা জেলায়, সাতক্ষীরা জেলায় ৩০ জন, মোট ৪৬ জন মারা গিয়েছে। এটা বললাম আমি দুটা জেলার চিত্র আপনাদের কাছে। তাহলে বিএনপি, জামাত, অন্যান্য দল, সব দলের অসংখ্য নেতা কর্মী এই যে জীবন দিল, এদের পরিবারের এখন অপেক্ষায় আছে যে আমরা কখন জালেম উদ্দেশিত জনগণ হব। সেই জন্য আসুন এই আলোচনা সবার অঙ্গীকার এটাই হবে, ঐক্য হবে সুদৃঢ়, এবং ঐক্য পরিপন্থী কোন বক্তব্য আসলে এটার দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত। যে দলের যারা আন্দোলনের পথে আছে, আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় এমন কোন বক্তব্য এবং ভাষা আমাদের কারণে প্রয়োগ করা উচিত। তাহলে আমরা সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আসুন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আলোচনার সঙ্গে এসেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, তিনি একজন মানুষ হিসেবে দেশ এবং জাতির জন্য, মানুষের কল্যাণের জন্য যে ভূমিকা পালন করে গেছেন, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। তার উত্তরসূরি, তার স্ত্রী এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের 18 দল 20 দলীয় জোটের 19 দল জোটের তিনি প্রধান ছিলেন। আমরা তার নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখনো তিনি আমাদের জোটের নেত্রী আছেন, কিন্তু অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিতে পারে, এবং তিনি মজলুম হালাতে থাকার কারণে তার উপর আরো বেশি তার মানসিক অবস্থা কষ্টের দিকে চলে গিয়েছে। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে এই জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করি, এবং ভোটাধিকার নিশ্চিত করে দেশের জন্য সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন আমরা নিশ্চিত করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ মাওলানা আব্দুল হালিম সাহেব, এই মুহূর্তে আমাদের মাঝে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
সম্মানিত সভাপতি, গণতন্ত্র মুক্তির লড়াইয়ের একজন ক্লান্তিহীন সৈনিক, বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান, এতক্ষণ যিনি অত্যন্ত সারগর্ভ বক্তব্য দিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, নিবেদিতপ্রাণ একজন রাজনৈতিক নেতা এবং বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ মাওলানা আব্দুল হালিম, এখানে উপস্থিত রয়েছেন গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, সদস্য সচিব জনাব ফারুক হাসান এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, অত্যন্ত চমৎকার প্রাঞ্জল ভাষায় যিনি মানুষের এবং বিশেষ করে যুব শ্রেণীর মনের কথাগুলো বলেছেন, জনতার মেয়র, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব তাবিদ আউয়াল, উপস্থিত বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য হয়েছে, আমি খুব ছোট্ট করে আমার মূল কথাগুলো এখানে উপস্থাপন করার চেষ্টা করব। বিষয়বস্তুতে যেটা লেখা আছে সেটা হচ্ছে শহীদ জিয়া এবং আজকের বাংলাদেশ, এগুলো ছোট্ট কথা। শহীদ জিয়া এবং আজকের বাংলাদেশের মধ্যে যোজন যোজন পার্থক্য, বিশাল দূরত্ব, সীমাহীন দূরত্ব। এই সীমাহীন দূরত্বটাকে ঘোচানোর মূল দায়িত্বটা বিএনপির উপরে। বাংলাদেশে জাতীয়তাবাদের যে আদর্শ নিয়ে বিএনপি গঠিত হয়েছিল, সেই আদর্শকে আমরা এখন পর্যন্ত মানুষের হৃদয়ের গভীর প্রকোষ্ঠে স্থাপন করতে পারলেও নতুন প্রজন্মকে আমরা খুব বেশি করে ধরতে পারিনি। এটা আমাদের স্বীকার করতে হবে বিএনপিকে। নতুন প্রজন্মের কাছে আমরা পৌঁছতে না পারার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেটা হচ্ছে টানা 15 বছর ধরে একটা সরকার ক্ষমতায় থাকার কারণে এবং তার আগের 2 বছর গণতন্ত্রহীন অবস্থায় তথাকথিত একটা কেয়ারটেকার সরকার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, তাদের কারণে 17 বছর ধরে মানুষের হৃদয় থেকে একটা নিরপেক্ষ ইতিহাসকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, একটা পক্ষপাতমূলক ইতিহাসকে সেখানে প্রতিস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এইখানটা হচ্ছে আজকে জাতীয় সংকটের মূল বিষয়টা। জিয়াউর রহমান সাহেব যে অবদানগুলো রেখেছেন মুক্তিযুদ্ধে, সেটা আওয়ামী লীগের কারো পক্ষে সম্ভব ছিল না এবং নেই ইতিহাস ভিত্তিক ভাবে। জিয়াউর রহমান শুধু ঘোষণাই দেননি, নিজের অত্যন্ত সুন্দরী স্ত্রী এবং 2টি শিশু সন্তানকে ফেলে রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন। জিয়াউর রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার। জিয়াউর রহমান হচ্ছেন মুক্তিযুদ্ধের প্রথম ফোর্সেস কমান্ডার। জেড ফোর্স যেটা হয়েছিল সেটা প্রথম হয়েছিল, এস ফোর্স, কে ফোর্স এগুলো হয়েছিল আরো 2.5 মাস পরে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ইতিহাসটা আওয়ামী লীগ মুছে দিতে চায়। আপনারা যদি তেলিয়াপাড়া চা বাগানে কেউ কখনো যান, তেলিয়াপাড়া চা বাগানে এখনো যদি যান, কালকে যদি যান, সেখানে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, ছোট্ট করে একটা জায়গা আছে। ওখানটায় বসে বাংলাদেশের জেনারেল ওসমানী এবং এই মেজর জিয়া, মেজর শফিউল্লাহ, এই সমস্ত এবং ইপিআর এর তৎকালীন চিফ মেজর রফিক, এদের সহকারে ওই জায়গাটায় প্রথম মুক্তিযুদ্ধের অগ্রসেনানীদের একটি বৈঠক হয়েছিল। সেই তারিখটা ছিল 4 এপ্রিল 1971-এর 4 এপ্রিল। এবং সেখানে একটি প্রস্তাবনা দেখতে পারবেন, ছোট্ট একটা বই আছে, বইটা নিয়ে আসবেন অথবা পড়ে আসবেন ওখানে। সেখানে ওই 4 এপ্রিলে জেনারেল ওসমানীর সভাপতিত্বে যে বৈঠক হলো, সেই বৈঠকের প্রস্তাবনায় বলা ছিল যে অনতি বিলম্বে বাংলাদেশ আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করে এই মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিকীকরণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ 4 এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায় নাই, এটা সরকারি দলিলে স্বীকৃত, যেটা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। আমি দাবি করলে বিএনপির পক্ষে বলা হবে, হালিম ভাই করলে আরেকটা বলা হবে, বা লেবার পার্টি করলে আরেকটা বলা হবে, সেটা না। এটা এই সরকারের স্বীকৃত ইতিহাস গ্রন্থ, সেখান থেকে আমি উদাহরণটা দিলাম। 4 এপ্রিল পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায় নাই। জিয়াউর রহমান বীরত্ব উপাধি পেয়েছিলেন শেখ মুজিব দেশের প্রধান থাকা অবস্থায়। শেখ মুজিব জাতীয় নেতা, যে সম্মান তার প্রাপ্য সেটা তিনি অবশ্যই পাবেন, কিন্তু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যতটুকু তিনি এই দেশকে ক্ষতিগ্রস্ত করেছেন, সেটাও তার জন্য আমরা বলতে দ্বিধা করব না কখনোই। আওয়ামী লীগ বয়সে বিএনপির চেয়ে প্রায় 30 বছরের বড়। বড়দের কাছ থেকে মানুষ কি আশা করে? ভালো উদাহরণ আশা করে, সেটা অনুসরণ করার একটা কামনা করে। কিন্তু যত কুকীর্তি, যত খারাপ এই দেশের গণতন্ত্রের জন্য, সবকিছু আমরা পেয়েছি আওয়ামী লীগ থেকে। তারপরে সেইখানটায় বিশুদ্ধতা আনার চেষ্টাটা করেছেন শহীদ জিয়াউর রহমান বীরত্ব, একাগ্র চিত্তে এবং দেশপ্রেমের মধ্য দিয়ে। আওয়ামী লীগের জন্ম কবে? 23 জুন।
এই 23 জুন হচ্ছে 1757 সনের 23 জুন, যেদিন পলাশীর প্রান্তরে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছিল, ডুবে গিয়েছিল। সেই 23 জুন হচ্ছে আওয়ামী লীগের জন্মদিবস। 21 বছর পরে 1996 আওয়ামী লীগ আবার যেদিন দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছিল, আজকের কথিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে শেখ হাসিনা যেদিন প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, সেদিন তার রাজনৈতিক উপদেষ্টার নাম ছিল আব্দুল মালেক। আপনাদের মনে আছে, ডাক্তার আব্দুল মালেক। দোজখের ফেরেশতার নাম হচ্ছে আব্দুল মালেক। দোজখের ফেরেশতার নাম আব্দুল মালেক। দোজখ যিনি পাহারা দেবেন শেষ বিচারের দিনে, সেই লোককে তিনি রাজনৈতিক উপদেষ্টা করেছিলেন ওই সময়। শেখ মুজিবুর রহমান সাহেব 1973 নির্বাচনের আগে চিঠি দিয়ে ভারতের কাছ থেকে মুক্তিযুদ্ধের লক্ষ্যে অর্জিত 52 কোটি টাকা ট্রাঙ্ক ভরে পাঠিয়ে দেওয়ার জন্য সেখানে অনুরোধ করেছিলেন এবং সে টাকা এনে দলের নির্বাচনের কাজে ব্যয় করেছিলেন। একটা কথা ইতিহাসের বাইরে বলবো না, কারণ প্রায় 400-র মতো মামলা মাথায় নিয়ে হাঁটছি, তার মধ্যে সাজাও হয়েছে। সুতরাং কথা বলতে আমাকে তো সতর্ক হতে হবে। এজন্য যেগুলো বলছি ইতিহাস নির্ভর, তথ্য নির্ভর কথা বলছি। বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে তারা ভ্যাংচায়। এখান থেকে একটু কষ্ট করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢোকার সময় দেখবেন বড় কাচের একটা আবরণের নিচে শেখ মুজিবের পাকিস্তান আমলের পাসপোর্টটা বাধাই করা আছে, হুবহু পাসপোর্টটা বাধাই করা আছে। সেখানে শেখ মুজিবের যে জন্মদিন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কিংবা অন্য কোনো বইতে এই জন্মদিনের সঙ্গে কোনো মিল নাই। শেখ মুজিবের আত্মজীবনীতে শেখ জামালের যে জন্ম তারিখ, সেই তারিখের সঙ্গে বর্তমান ইতিহাসের তারিখের কোনো মিল নাই। তো চালুন যদি সুইকে বলে যে তোর গায়ে একটা ছিদ্র, আওয়ামী লীগের অবস্থা হচ্ছে তাই। বিএনপির শরীরে যদি একটা ছিদ্র থাকে, বিএনপি সুই, আর আওয়ামী লীগ হচ্ছে চালুন। অসংখ্য ছিদ্রে বোঝাই এটা। ভোটের অধিকারের জন্য তো দেশটা যুদ্ধ হয়েছে, তাহলে তো যুদ্ধ করার কোনো প্রয়োজন থাকতো না। শেখ মুজিব যদি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যদি হয়েই যেতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এবং সেটা তিনি চাইতেই পারেন, কারণ তিনি ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, এটা তার কোনো দোষ নেই। সুতরাং স্বাধীনতার চিন্তা তার মাথায় ছিল না বলেই তিনি 7ই মার্চে বলেছেন এই আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, নট যুদ্ধ। সংগ্রাম এবং যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। সংগ্রাম একটা পারস্পরিক ধারাবাহিক ব্যাপার, দীর্ঘ সময় ধরে হয়। 52-র ভাষা আন্দোলন বা 48-এর স্বাধিকার আন্দোলনের মধ্য থেকে এটা শুরু হয়েছিল, বা 1940-এর লাহোর প্রস্তাব থেকে শুরু হয়েছিল। সেই সংগ্রামের কথাটি উনি বলেছেন। কিন্তু ভাষণে তো দেশ স্বাধীন হয় নাই ভাই। দেশ তো স্বাধীন হয়েছে বুলেটে, দেশ স্বাধীন হয়েছে অস্ত্রের লড়াইয়ে, দেশ স্বাধীন হচ্ছে মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে। আজ আবার বলার চেষ্টা করে ভাব নেই। বাক্সার পরে সমস্ত দলকে বিলুপ্ত করে দিয়েছিলেন। জিয়াউর রহমানকে প্রতিনিয়ত আওয়ামী লীগের সালাম করা উচিত, কারণ তার স্বাক্ষরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে প্রেস ক্লাবে আমরা যখন অনুষ্ঠানের অনুমতি চাই, প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলে স্লোগান দেওয়া যাবে না। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে শহীদ জিয়াউর রহমানের অনুদানের টাকায়। 1 কোটি টাকা তিনি দিয়েছিলেন, তখন প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু সাহেব। জিয়াউর রহমানের বিশাল হৃদয়ের পরিচয় জানতে চান? হারিফ ভাই অনেক কথা বলেছেন। তার হৃদয়টা ছিল সমুদ্রের মতো, মহাসমুদ্রের মতো। যেখানে প্যাসিফিক, যেখানে আটলান্টিক, যেখানে আরব সাগর, ভারত মহাসাগর সমস্ত একত্রিত হয়েছিল। 1976 সনে যখন তিনি প্রেসিডেন্ট হন নাই, তখন বিএনপির জন্ম হয় নাই। 1976-এ উনি একটা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস যেটা আমরা বলি, এটা পালন করার জন্য একটা জাতীয় কমিটি করেছিলেন। সেই জাতীয় কমিটিতে আনোয়ার হোসেন মঞ্জু ছিলেন, সেই জাতীয় কমিটিতে শাহরিয়ার কবির ছিলেন, সেই জাতীয় কমিটিতে জাহানারা ইমাম ছিলেন, সেই জাতীয় কমিটিতে আপনার মুনতাসির মামুন ছিলেন। এই সমস্ত লোকদেরকেও তিনি সেই জাতীয় কমিটিতে রেখেছিলেন। অর্থাৎ একটা বিশাল হৃদয়ের পরিবর্তে তিনি দেখিয়েছেন। বাংলাদেশের মানচিত্রটাই ছিল শহীদ জিয়ার হৃদয়টা। না হলে একটা দলের যে সঙ্গীত, দলীয় সঙ্গীত, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, এটা উনি নিজে পছন্দ করেছিলেন। প্রথম যেদিন এই গানটি যে অনুষ্ঠানে বাজানো হয়, পরিবেশন করা হয়, সে অনুষ্ঠানটি পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল বরিশালের মডেল কলেজে, যেটা পরবর্তীতে বরিশালের ক্যাডেট কলেজ হয়েছে। এবং দেখেন ওনার জীবনের সঙ্গে বিএনপির দলীয় সঙ্গীতটা মিলে যায়। দলীয় সঙ্গীতটার লাইন হচ্ছে প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। জিয়াউর রহমানকে বাংলাদেশের মানুষ চিনেছে 1971 সনে, যখন বাংলাদেশের জন্ম হয়েছে।
আনুষ্ঠানিকভাবে হয়েছে 71-এ। তার মানে প্রথম বাংলাদেশ ওনার, আর ওনার মৃত্যুটাও হয়েছে যেখান থেকে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই চট্টগ্রামের মাটি। সেখানে গিয়েও দেখেন শেষ বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আবার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আবার মরণ বাংলাদেশ। ওনার জীবনটাকেও মানুষ চিনেছে 71-এর রণাঙ্গনে, ঘোষণায়, যুদ্ধে, এবং ওনার জীবনের শেষ দিনটাও মানুষ দেখেছে চট্টগ্রামের মাটিতে উনি শহীদ হয়ে গেছেন। অদ্ভুত একটা মিল এই দলীয় সঙ্গীতের সঙ্গে। সুতরাং বিএনপির অহংকার, বিএনপির গর্ব, বিএনপির সম্পদ মূল যেটা বলেন সেটা হচ্ছে শহীদ জিয়াউর রহমান। এবং তার শহীদ হওয়ার পরে, তার শাহাদাতের পরে এই জিনিসটাকে মানুষের দোরগোড়ায় পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আজকে একটা আধুনিক উৎকর্ষ কৌশলের মাধ্যমে, পরিপত্রের মাধ্যমে এই দেশটাকে, এই দলটাকে সাহসের সাথে পরিচালনা করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এই তিনের সম্মেলনের মধ্য দিয়ে যেটা হয়েছে, সেই মঞ্চে সবাই থাকবে, ডান বাম মধ্য ও অন্যপন্থী যারা আছেন সবাই। লেবার পার্টির এই ব্যানারে, দাওয়াত পত্রে আমি দেখলাম একটা স্লোগান লেখা আছে, ছোট্ট কয়েকটি শব্দ, ধর্ম কর্ম সাম্যবাদ। প্রত্যেকটার মধ্যে জিয়াউরকে পাবেন, প্রত্যেকটার মধ্যে। ব্যক্তিগত জীবনে তার ধার্মিকতার একটা উদাহরণ দেয় যেটা আলোচনা কম হয়। হেদায়েত হোসেন মোরশেদ ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক ছিলেন, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন। হেদায়েত হোসেন মোরশেদের বইয়ের মাধ্যমে জেনেছি, জিয়াউর রহমান যখন হজ করতে গিয়েছিলেন প্রথমবার, তখন পবিত্র কাবাঘর খুলে দেওয়া হয়েছিল, কাবাঘরের ভেতরে প্রবেশ করে তিনি নামাজ আদায় করেছেন। প্রায় 40 মিনিটের মতো হয়ে গেছে, অন্যান্যরা সবাই বেরিয়ে আসছেন, শহীদ দিয়ে বের হচ্ছেন না। অলি আহমেদ সাহেব তখন ওনার এডিসি কর্নেল অলি, তিনি ভেতরে গিয়ে উকি দিলেন, দেখলেন জিয়াউর রহমান সাহেব কাবাঘরের ঝাড়নটা বুকের মধ্যে নিয়ে অঝোর ধারায় কাঁদছেন আর আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার দেশকে এবং এই মুসলিম উম্মাকে তুমি রক্ষা করো। দিস ইজ জিয়াউর রহমান। নামাজ কখনো কাজা হয়েছে এমনটা আমরা দেখি নাই। খাওয়া দাওয়া স্বল্প খাবার, বরিশাল সাকিত হতে খেতে বসেছেন, ভাজি ডাল মাছ খাওয়ার পরে একটু মুরগির মাংস খেয়ে উনি হাত ধুয়ে উঠে গেলেন। ইতিমধ্যে টেবিলে চলে এসেছে খাসির মাংস, গরুর মাংস এবং অন্যান্য জিনিস। জিয়াউর রহমান সাহেব একটু অসন্তুষ্ট হয়ে ওনার সেই ভাষা ভাষা চোখ দিয়ে একবার জিসির দিকে তাকিয়ে, জেলা প্রশাসনিকের দিকে তাকিয়ে উনি নিজের কক্ষে ঢুকে গেলেন। আমরা খেতে পারলাম না, আমরা সবাই হাত ধুয়ে উঠে গেলাম। আমি তখন বরিশাল জেলা যুব দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, এবং সেটা গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত। কেউ খেতে পারলাম না। পরবর্তীতে জেলা প্রশাসককে জিয়াউর রহমানের কক্ষে ডেকে নেওয়া হলো। নিয়ে জিয়াউর রহমানের তৎকালীন সামরিক সচিব জেনারেল সাদেক তাকে বললেন যে প্রেসিডেন্টের যে 2টা আইটেম খায় এটা আগেই আপনাদেরকে তালিকা দেওয়া হয়েছে, তারপরে এত আইটেম কোত্থেকে আসবে, বিল বঙ্গভবন থেকে দেওয়া হবে না, এই বিল কোত্থেকে দেবেন সেটা প্রেসিডেন্ট জানতে চেয়েছেন। তখন ডিসি সাহেব বাধ্য হয়ে অসত্য কথা বললেন, বললেন স্যার এটা আমি করি নাই, শহীদুল হক জামাল সাহেব করেছেন, শহীদুল হক জামাল সাহেব করেছেন। জামাল ভাই বরিশালের মানুষ আপনারা জানেন, তিনি এক সময় হুইপ ছিলেন, বরিশালের এমপি ছিলেন। এটা হল জিয়াউর রহমান, একজন রাষ্ট্রপতি, বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপতি, যার মৃত্যুর পরে, শাহাদাতের পরে ব্যাংক অ্যাকাউন্টে 5টি টাকা পাওয়া যায় না, কোথাও 500 জমি পাওয়া যায় না। আর আজকে কি হচ্ছে? আজকে আমাদের এক ঠাকুরমার ঝুলি থেকে কত কিছু বের হচ্ছে। ছোটবেলায় ঠাকুরমার ঝুলি আব্দুল সোহান গোলাপ বের হয়, আরো কত অসংখ্য দুর্গন্ধযুক্ত ফুল এখানে আছে জানি না। এক এক সময় এত খারাপ লাগে, এত মনটা বিষাক্ত হয়ে ওঠে যে উত্তর কোরিয়া যেভাবে গ্যাস, এরকম কিছু যদি করা যেত যে গিয়ে ওই ক্ষমতার মূল জায়গাটায় বেলুন গুলো ফেটে যায়, তাহলে হয়তো এদেরকে কিছুটা লজ্জা দেওয়া যেত। এছাড়া এদেরকে লজ্জা দেওয়ার আর নতুন কোন পদ্ধতি আমাদের জানা নেই। ঐক্যের কথা আপনারা বলছেন, নিঃসন্দেহে ঐক্যের প্রয়োজন। সেই ঐক্যের ফরম্যাটটা হয়তো সবার মন মতো নাও হতে পারে, আর সবার মন মতো কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, কোনোদিন হয় না গণতন্ত্র প্রতিষ্ঠা। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। সেখানে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের কথা বলে আপনারা বলেছেন, গণ অধিকার পরিষদ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন, লেবার পার্টির নেতা বলেছেন, আমরা সেটার সঙ্গে তো দ্বিমত করছি না। অবশ্যই বড় দল হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে সেটা বর্তায় বা সেটা পড়ে। তো আমরা মনে করি সেই ঐক্যের পতাকাটাকে আরো দৃঢ়ভাবে আমাদেরকে ধরতে হবে, এবং সে বিজয়ের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত সে পতাকা আমরা ধরে রাখবো। আমাদের নেতৃত্বে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং আমাদের কমান্ডার হিসেবে আছেন জনাব তারেক রহমান।
এবং এটা নিয়ে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ইতিহাসই 52 ভাষা আন্দোলনে প্রিন্সিপাল আবুল কাশেম, প্রফেসর গোলাম আজমের অবদান আছে এটা অস্বীকার করে, তারা গায়ের জোরে করে। আবার বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে 1971-এর 7 মার্চ পর্যন্ত শেখ মুজিবের যে অবদান আছে সেটাও আমরা অস্বীকার করি না, কিন্তু যুদ্ধে কোনো অবদান আওয়ামী লীগের নাই। যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের কোনো অবদান নেই। এই জায়গাটা হচ্ছে তাদের সঙ্গে আমাদের মতের বিরোধ। এবং নিরপেক্ষ কথাটাই হচ্ছে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ ওই স্বাধীনতার সংগ্রামে ছিল, ভাষণের সংগ্রামে ছিল। যে এখানে বসে প্রথম প্রবাসী সরকার গঠন করা হয়েছে, সেই যে মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটার নাম পরে মুজিবনগর রেখেছে, সে মুজিবনগরে শেখ মুজিব একদিনের জন্য যান নাই, জানেন? সে মুজিবনগরে শেখ মুজিব একদিনের জন্য ভিতরে যান নাই। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পুঁজি। মুক্তিযুদ্ধ বলতে বলতে গলা থেকে ফেনা বের করে ফেলেন, অজ্ঞান হয়ে পড়েন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বেগম খালেদা জিয়ার করতে হলো কেন? আপনারা ক্ষমতায় ছিলেন না, আপনারা কেন করেন নাই? মুক্তিযুদ্ধ বলে বলে গলা ফাটান। আজকের অর্থনীতির মূল ভিত যেটা রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো অর্থ, সেই মন্ত্রণালয়টা বেগম খালেদা জিয়ার কেন করতে হলো? আপনারা কেন করেন নাই? উন্নয়ন বলতে বলতে গলা ফাটিয়ে ফেলেন। বাংলাদেশের যুব সমাজকে সঠিক পথে আনার জন্য যুব মন্ত্রণালয় করতে হয়েছে জিয়াউর রহমানকে। গার্মেন্টস এর ব্যাক টু ব্যাক এলসির অনুমতিটা দিতে হয়েছে শহীদ জিয়াউর রহমানকে। সুতরাং অর্থনৈতিক ভিত্তি বলেন, সম্মান বলেন, ইরাক ইরান যুদ্ধের মধ্যস্থতা করেছেন শহীদ জিয়াউর রহমান। সুতরাং ধর্ম, কর্ম, সাম্যবাদ যেটাই বাংলাদেশ লেবার পার্টির মধ্যে আছে, সবকিছুর নমুনা জিয়াউর রহমানের মধ্যে পাবেন, বিএনপির মধ্যে পাবেন। তা আমি মনে করি যে বিএনপির এই যে বৃহৎ উদারতার যে বক্ষটা, সেখানে আশ্রয় দেওয়ার মতো অনেক জায়গা আছে। নিজেদেরকে ভুল বুঝে বা দূরত্বে অবস্থান করে আমরা যেন নিজেদের ক্ষতি না করি। যে মুক্তির লক্ষ্যে আমরা লড়াইটা করছি, এই লড়াইয়ে পরিপূর্ণ বিজয় অর্জনের জন্য আমরা দৃঢ় সংকল্প নিয়ে সামনে এগিয়ে যাব। সেটাই হোক আজকের দিনের প্রত্যয় এবং আজকের দিনের শপথ। ধন্যবাদ বাংলাদেশ লেবার পার্টিকে, অন্যান্য অতিথিবৃন্দকে এবং সম্মানিত বোন এবং ভাইদেরকে। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ধন্যবাদ অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল ভাই। এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিকীর আজকের এই সভার সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির অন্যতম শিকার, যার নামে প্রায় 5 শতাধিক মামলা, সবচেয়ে বেশি মামলা বোধহয় আলাল ভাইয়ের নামে, সাবেক সংসদ সদস্য, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং জাতীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, জনতার মেয়র খ্যাত, যিনি একাধিকবার ঢাকাবাসীর প্রত্যাশা এবং তাদের যে ভোট কেন্দ্রে গিয়ে যারা ফেরত এসেছেন তাদের মধ্যমণি, জনতার মেয়র তাবিদ আউয়াল। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুবই কাছাকাছি যিনি ছিলেন, সহচার্য ছিলেন এবং বাংলাদেশের রাজনীতির আরেক নক্ষত্র, গণ অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মসুজ্জামান, সদস্য সচিব ফারুক হোসাইন, লেবার পার্টির অন্যতম ভাইস চেয়ারম্যান এস.এম. ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, ভারপ্রাপ্ত মহাসচিব মিরাজুল ইসলাম সহ আমাদের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের জাতীয় নেতৃবৃন্দ অনেক বক্তব্য রেখেছেন, আপনাদের ধৈর্যের ব্যাঘাত ঘটাবো না, আমি দুই একটি কথা বলে শেষ করব। বাংলাদেশের মানুষের
আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে বেগম খালেদা জিয়া। এবং এই জিয়া পরিবার, বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রতীকে পরিণত হয়েছে। এই জিয়া পরিবার ইতিহাসের বাঁকে যখনই দুর্দিন দুঃসময় এসেছে, তখনই বাংলাদেশের জনগণেরও দুঃসময় এসেছে। আপনাদের মনে আছে যখন মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষ যখন দিশেহারা ছিলেন, তখন আমাদেরকে দিশা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরে আমরা 1975 সালে বাকশালের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি, আমরা গণতন্ত্র পেয়েছি, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। একইভাবে স্বৈরাচারের সাথে সাথে 9 বছর যখন বাংলাদেশের গণতন্ত্র অবরুদ্ধ ছিল, সেই অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ, এখানে জামাত ইসলামী আছে, আওয়ামী লীগ সহ যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রধানতম নেত্রী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একটি সমাবেশে শেখ হাসিনার আসার কথা ছিল, কিন্তু শেখ হাসিনা আসেননি। সেদিন আমরা দেখেছি আওয়ামী লীগের নেতারা, সেদিন দেখেছি জাসদের নেতারা, আজকে হাসানুল্লাহ কিনু, শাহজাহান খান থেকে শুরু করে মতিয়া চৌধুরী, তারা সবাই সেদিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই রাজপথে মিছিল করেছিলেন। ইনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার হাত ধরে 1991 সালে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আজকে বাংলাদেশের 17টি বছর আমরা রাজপথে আন্দোলন করছি। এই প্রেস ক্লাবে লেবার পার্টি ঢাকাতে কম হলেও মাসে 3-4টা করে প্রোগ্রাম করে, দেশে ঢাকার বাইরে করে। বাংলা বিএনপি তো প্রতিদিন শত শত প্রোগ্রাম করে, জামাত ইসলামী করে। এত প্রোগ্রাম, এত আলোচনা, এত টিভি টক শো, এত কিছুর পরেও 17 বছর পরে কিন্তু আমরা এখনো আমাদের জনগণের যে ভাগ্যের উন্নয়নের জন্য রাষ্ট্র ক্ষমতা, যেই আসলে আমাদের উদ্দেশ্য প্রধান রাষ্ট্র ক্ষমতা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার যে জায়গাটা, এদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবাদী শক্তির যে ক্ষমতায়ন, সেখানে আমাদের একটু ভূমিকা রাখা। লেবার পার্টি কখনো ক্ষমতায় ছিল না, ক্ষমতার স্বাদও আমরা পাই না। মৌলানা মতিনের মন্ত্রিত্ব পাওয়ার জায়গা থেকেও আমরা কিন্তু বঞ্চিত হয়েছি, যার কারণে আমরা আশা করি যে বিএনপি ক্ষমতায় যাক, আমাদের ক্ষমতা দরকার নেই। জামাত ইসলামী বিগত সরকারেও বিএনপির সাথে ক্ষমতায় ছিলেন, তারা ক্ষমতায় যাক। কিন্তু আজকে বাংলাদেশের মানুষের যে আস্থার সংকট, এই আস্থার সংকটকে আমাদের মিলিয়ে নিতে হবে পুঁজিবাজারের সাথে। পুঁজিবাজারে কিন্তু টাকার যথেষ্ট সংস্থান সম্ভব। এখন তো কিন্তু বাংলাদেশে অনেক মানুষের জায়গা জমি এখনো রয়ে গেছে, এগুলো বিক্রি করে নাই। বাজারে শুধুমাত্র আস্থার সংকটটা যদি কেটে যায়, যেদিন শুনবেন যে এই সরকার পড়ে গেছে, এখানে আমাদের তাবিজ ভাইদের অনেকগুলো কোম্পানি আছে, লিস্টেড কোম্পানি, দেখবেন যে মানুষ জমি জমা বিক্রি করে তারপর শেয়ার কেনা শুরু করছে। শেয়ার বাজারে টাকার অভাব নাই। ঠিক একইভাবে আমাদের রাজনীতিতে আজকে আস্থার সংকট, মানুষ বিশ্বাস করতে চায় না যে শেখ হাসিনার জীবদ্দশায় ক্ষমতার পরিবর্তন হবে। এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে আমরা বিগত 17 বছর আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত ত্রুটিগুলো আছে, এই কথা বলার জায়গা প্রেস পেলাম না। আমি আপনাদের সামনে কথাগুলো বলবো না, কিন্তু আমাদের এটাও বাস্তবতা, জনগণের যে আস্থা সংকট সৃষ্টির জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে জনগণের প্রত্যাশা। জনগণ এটাই চায়। জনগণ, আমরা দেখেছি যে 2014 সালের আন্দোলন, 15 সালের আন্দোলন, আমরা 13 সালের সেই মার্চ ফর ডেমোক্রেসি, আপনাদের মনে আছে যে সারা বাংলাদেশের রাস্তাঘাট কেটে, গাছ গাছালি কেটে সারা বাংলাদেশের সাথে ঢাকা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু আমরা 2017 সালের আন্দোলনে, 18 সালের আন্দোলন, এই 2023-24 যে আন্দোলন করেছি, আমরা কতটুকু যার যার জায়গায় থেকে করতে পেরেছি, এটা কিন্তু আমাদের বিবেচনায় নিয়ে আসতে হবে। মানুষের আস্থা শক্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সমস্ত জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি এবং ডানপন্থী, বামপন্থী যারা যেখানে আছে, একটাই উদ্দেশ্য, শেখ হাসিনার এই দুঃশাসন থেকে আমাদের মানুষকে বাঁচাতে হবে। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, দুর্নীতির মূলোৎপাটন ঘটাতে হবে, বাংলাদেশ থেকে যে টাকা পাচার করা হয়েছে সেই টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের জনগণের কাছে তা ফিরিয়ে দিতে হবে। আমাদের ঠাকুরমার ঝুলির কথা আলাল ভাই সুন্দরভাবে বলেছেন। আলাল ভাই তো যা বলেন তাই সুন্দর শোনায়। তো বাস্তবতা হচ্ছে যে আজকে আওয়ামী লীগ বলতে চায় যে বেনজির এবং আজিজ এর দায় আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো কোনো কালে কারো দায় নেয়। 2014 সালে 15 সালের 17 সালের 18 সালের 19 সালের 20 সালের 22 সালের 23 সালের 24 সালের 25 সালের 26 সালের 27 সালের 28 সালের 29 সালের 30 সালের 31 সালের 32 সালের 33 সালের 34 সালের 35 সালের 36 সালের 37 সালের 38 সালের 39 সালের 40 সালের 41 সালের 42 সালের 43 সালের 44 সালের 45 সালের 46 সালের 47 সালের 48 সালের 49 সালের 50 সালের 51 সালের 52 সালের 53 সালের 54 সালের 55 সালের 56 সালের 57 সালের 58 সালের 59 সালের 60 সালের 61 সালের 62 সালের 63 সালের 64 সালের 65 সালের 66 সালের 67 সালের 68 সালের 69 সালের 70 সালের 71 সালের 72 সালের 73 সালের
আওয়ামী লীগ 2000 কোটি টাকা পাচারকারী ছাত্রলীগের জেলা সভাপতির দায় নেয় না, শাহেদের দায় নেয় না, সাবরিনার দায় নেয় না। আওয়ামী লীগ নেতাদেরকে বলতে চাই, শেখ হাসিনা যখন পড়ে যাবে তখন শেখ হাসিনার নামে আগের যে 54টি মামলা আপনাদের মনে আছে, যে শেখ হাসিনা একজন চাঁদাবাজ, শেখ হাসিনা এই নূর আলীর কাছ থেকে চাঁদা নিয়েছিল, তার কিন্তু আমরা দেখেছিলাম তার ভাই সংসদে দাঁড়িয়ে তারপরে কিন্তু এই কথা বলেছিল এবং সে কিন্তু সাক্ষী পর্যন্ত হয়েছিল। যার কারণে এই শেখ হাসিনার নামে 54টি মামলা ধুয়ে বসে শেষ হয়ে গেল। বেগম খালেদা জিয়ার একই মামলা, নাইকোর মামলা, গ্রেপ্তার মামলা আজকে এখনো জীবিত। যার কারণে বাংলাদেশের মানুষের এই আস্থার সংকট ফিরিয়ে আমার মনে হয় আমাদেরকে একটা রোড প্ল্যান করে আমরা চাইলে আগামী 3 মাসের ভিতরে বাংলাদেশ থেকে আওয়ামী জাহিলিয়াত মুক্ত করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ আমরা একবারে সুন্দরভাবে আমরা দেখানো সম্ভব। এবং এটার জন্য আমাদের যে প্রধান নেতৃত্ব, প্রধান দল, তাদের উদারতার কথা বলে তো শেষ করা যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের একমাত্র জায়গা। আমরা তারেক রহমানের সাথে আমরা রাজনীতি করার সুযোগ এখনো পাইনি। জিয়াউর রহমানকে দেখিনি। আমার নেতা মাওলানা আব্দুল মতিন, তিনি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন। আমি 2006 সাল থেকে বাংলাদেশ লেবার পার্টি বেগম খালেদা জিয়ার সাথে আন্দোলন সংগ্রামে এই পর্যন্ত আমরা আছি। বিগত 2024 সালের নির্বাচনের আগের দিন পর্যন্ত, নির্বাচনের দিনে হরতালের মিছিল থেকে শুরু করে আমরা প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সর্বোচ্চটুকু আমরা প্রদানের চেষ্টা করেছি। বাস্তবতা হচ্ছে আমরা সবাই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আন্দোলন সংগ্রাম করে এই জালেমের জুলুম থেকে এদেশের মানুষকে মুক্ত করা সম্ভব না। কালকে যদি আপনারা ঘোষণা করেন, বিএনপি যদি কালকে বলে যে জামাতের সাথে আলোচনা আছে, দেখবেন যে বাংলাদেশের পট পরিবর্তনের জন্য একটা রূপরেখা বাংলাদেশের মানুষের সাথে, আমাদের সাথে 30 দলের সাথে 64 দলের সাথে আপনারা বসেছেন। আমি বেগম খালেদা জিয়ার সামনে বলেছিলাম যে মাননীয় নেত্রী, আপনি যদি চট্টগ্রামে যান, রাত 3টার সময় মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আপনার গাড়ি বহর দেখার জন্য, আপনাকে দেখার জন্য। তিনি বলেছেন যে চট্টগ্রামে আমি যাব না, আমাদের এখান থেকে আপনারা যান। আমাদের শীর্ষ এক নেতাকে বলছিলেন, আমি নাম বলবো না, তখন আমি বলছি তার সামনে, সে আমার দিকে চক্রাঙ্গে তাকাইছিলেন। আমি বলছি, নেত্রী আমরা যদি যাই, আপনার অ্যাবসেন্সে আমরা সবাই গেলেও দিনের বেলায়ও মানুষ আমার দিকে তাকাই যাকে দেখে না। আপনি হচ্ছেন আপনাদের দেশ নেত্রী, আপনার ছবির সাথে আমরা আপনার সাথে আছি, এই জন্য আমরা আলোকিত। যার কারণে বাংলাদেশের এই দুঃসময়ের জন্য বিগত ইতিহাস বলে বিএনপি দায়িত্ব নিয়েছে। বিএনপি বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে। সমস্ত ডানপন্থী, বামপন্থী, সেই শাহাজিজ থেকে শুরু করে একবারে সেই ন্যাপের নেতা বশিরুর রহমান জাদু মিয়া কোথা থেকে কোথায়, আবার সে দেখেছে যে বামপন্থী সাম্যবাদী দলের নেতাদেরকেও একই জায়গায় নিয়েছেন। এবং আমাদের সুন্দর কথা বলেছেন আলাল ভাই, যে তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ক্যাবিনেটে কিন্তু এই যে ন্যাপ মোজাফফর তিনিও ছিলেন। তিনি সমস্ত দল থেকে কিন্তু এমপি বানিয়েছিলেন। যেভাবে হোক তাদেরকে, যার জনপ্রিয়তা, যার ভোট ব্যাংক কম ছিল, তাদেরকেও কিন্তু পাশ করিয়ে নিয়ে এসেছিলেন তার বিভিন্ন টেকনিকের মধ্য দিয়ে। আজকে একদলীয় পার্লামেন্ট, আওয়ামী লীগের এই দুঃশাসন এবং এই যে চুরি ডাকাতি, আজকে এমপি কারা হচ্ছে আপনারা দেখেছেন যে পাপুল মানুষকে মানব পাচারের অভিযোগে এখনো যে জেলখানায় আছে। আমরা দেখেছি আনারের কাহিনী, আনারের কথা বলেছেন যে সেই এলাকায় কি অত্যাচার নির্যাতন করেছে জামাতের উপরে, বিএনপির উপরে। আপনারা দেখেছেন যে এই যে মোদি, তিনি হচ্ছে ইয়াবা সম্রাট, তিনি নাকি ইয়াবা মাদক মুক্ত এলাকা করার জন্য যে কমিটি হয়েছে, সেই কমিটির প্রধান করা হয়েছে এই আব্দুর রহমান মোদিকে। যার কারণে বাংলাদেশের এই যে বিনোদন, আজকে আওয়ামী লীগ একটা বিনোদন পার্টিতে পরিণত হয়েছে। আপনারা দেখেছেন যে এই ওবায়দুল কাদের, যিনি একটা কথা বলেছেন যে তলে তলে তলে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপনি তলে তলে বললেন কেন, বলছেন খায়। তার মানে আওয়ামী লীগ এখন মানুষ কি খায় এটাকে খুঁজে তারপরে কিন্তু বক্তব্য দেয়। এটা জনগণের বক্তব্য, বাস্তবতার সাথে তাদের সাথে কোনো মিল নাই। বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে তারা শেষ করেছে। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের আমলে যে ব্যাংকগুলো তৈরি হয়েছে, যে ব্যাংকগুলোর লাইসেন্স দিয়েছে, সেই ব্যাংকগুলো আজকে কিন্তু দেউলিয়া হয়ে গিয়েছে। শুধুমাত্র ওই ব্যাংক নয়, বা উপমহাদেশের সবচেয়ে যে জনপ্রিয় এবং সবচেয়ে যে ভালো ব্যাংক ছিল, ইসলামী ব্যাংক ছিল,
সেই ইসলামী ব্যাংক আজকে তারা বিনিয়োগ করতে পারবে না, তাদের পরিবর্তন জারি করতে হচ্ছে। আজকে সেখানে দেখলাম যে কয়েকশো ভরি স্বর্ণ তা উধাও হয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করবে, সেই বাংলাদেশ ব্যাংকেরই টাকা নাই, সেই বাংলাদেশ ব্যাংকেরই স্বর্ণটাই ঘর থেকে হারিয়ে যাচ্ছে, আজকে কয়লা চলে যাচ্ছে। যার কারণে সমস্ত জায়গাগুলোর জায়গা হচ্ছে একটা। আমরা যদি গেল 2 মাস আগে শেখ হাসিনার পতন ঘটাতে পারতাম, এই 2 মাসে যত অকারেন্স হয়েছে, যত দুর্নীতি হয়েছে, যত অর্থ পাচার হয়েছে, এগুলো হতো না। আমরা যদি 10 বছর আগে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে পারতাম, এই 10 বছরে যে সমস্ত অপকর্ম হয়েছে, বাংলাদেশকে ধ্বংসের কিনারায় নেওয়া হয়েছে, এই কাজগুলো হতো না। যার কারণে বলবো, এক একটা দিন নয়, এক একটা সেকেন্ডই এদেশের মানুষের কাছে এক একটা দিন, এক একটা মাসের সমান। যার কারণে এদেশের মানুষ প্রত্যাশা করছে, আজকে এই মঞ্চে যারা বসা আছেন আপনাদের দিকে, বাংলাদেশের মানুষ বাঁচতে চায়, মুক্তি চায় এবং এই জুলুমের অবসান চায়। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে এসেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম, এবং আপনাদের আগামী দিনে আপনাদেরকে আবারও পাবো এই প্রত্যাশা রেখে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।